ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রে আপনাদের সবাইকে স্বাগত। আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নোমান। ঐতিহ্যের চালচিত্রে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ির খোঁজ জানাতে আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইলের তাঁত শিল্প বাংলাদেশের পুরনো কুটির শিল্প। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরি হয় এবং এই জেলার নাম অনুসারেই এই টাঙ্গাইল শাড়ির নামকরণ করা হয়েছে। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে 15 নভেম্বর 1870 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। 200 বছরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাঁত শিল্প 19বিংশ শতাব্দীর শেষ দিকে ব্যাপক প্রসারিত হয়। টাঙ্গাইলের শাড়ি তাঁতিরা মূলত ঐতিহ্যবাহী মুসলিম তাঁত শিল্পীদের বংশধর। তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার ধামরাই ও চৌহাট্টায়। তারা দেলদুয়ার ও সন্তোষ এলাকার জমিদারদের আমন্ত্রণে টাঙ্গাইলে আসে। পরে টাঙ্গাইলে বসবাস শুরু করে। শুরুতে তারা নকশাবিহীন কাপড় তৈরি করতেন। 1906 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের লক্ষ্য ছিল ইংল্যান্ডে তৈরি কাপড় বর্জন করা। এ সময় তৎকালীন পূর্ব বাংলায় তাঁত শিল্পের প্রসার লাভ করে। 1923 থেকে 1924 সালে তাঁতের কাপড়ের নকশা প্রবর্তন করা হয়। 1931 থেকে 1932 সালে শাড়ি তৈরির জন্য জ্যাকোয়ার তাঁত প্রবর্তন করা হয়। টাঙ্গাইলের তাঁতগুলো তাঁতিদের বাড়ির অভ্যন্তরে বসানো হয়। বর্তমানে তাঁতি মালিক ও ব্যবসায়ী ক্রেতা মিলে 3 লাখেরও অধিক লোক এই পেশার সাথে সম্পৃক্ত। টাঙ্গাইলে মূলত সুতি শাড়ি, আধা রেশমি শাড়ি, হাফ সিল্ক শাড়ি, সফট সিল্ক শাড়ি, সুতি জামদানি শাড়ি, গ্যাস মার্চেন্ডাইজ শাড়ি, টুইস্টেড সুতি শাড়ি, টাঙ্গো শাড়ি ও বালুচুরি শাড়ি তৈরি হয়। 2024 সনে টাঙ্গাইলের শাড়ি ভৌগোলিক নির্দেশক জিআই সনদ লাভ করে। বাংলার বয়ন শিল্পের এক উজ্জ্বলতম নাম টাঙ্গাইলের তাঁতের শাড়ি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালির ঐতিহ্যের এক অংশ। সব 75-এ ঢুকছি এই কাজে। তো তারপরে আস্তে আস্তে যেখানে শিখছি তারা শিখাইয়া নিছে, তারপরে এখন শিখা হয়ে গেছে। এখন ভালোভাবেই কাজ করি। একটা শাড়ি বানাইতে 4 দিন লাগে। সুতেটা আনার পরে এখানে সুতেটা আপনার মেশিনে ববিন করতে হয়। তারপরে আপনার এই যে টানাটা দেখতেছেন, এই টানাটা করতে হয়। তারপরে ওখান থেকে আইনা তারপরে আবার রঙে দিতে হয়। তারপরে ওই যে ভীম আছে, ওই ভীমে গছতে হয়। তারপরে গছার পরে তারপরে এখানে আসে, এই তাঁতে আসে। তাঁতে আসার পরে আবার আরেকজন আছে, সে তাঁতে সেট করে এই সুতাটার সাথে সুতা। তারপরে এই যে আমরা আস্তে আস্তে শাড়ি বানাই। এগুলা হরেক রকমের সুতা বলে, এটা এক একটা এক এক কালার। এই সুতাটা হইলো কটন, মানে প্রসেস করা রেওয়ান বলে। এটা শুধু একমাত্র ডিজাইনের জন্য। এই শাড়ি মনে করেন যে এক একটা এক এক কাজের উপরে নির্ভর করে, তো ডিজাইনের উপরে নির্ভর করে, দাম কম বেশি। তারপরে সুতা ভালো মন্দ আছে, সুতা যদি ভালো হয় ও শাড়ির দাম বেশি। এই যে কাগজ দেখেন না, ওই কাগজের মধ্যে হলো ডিজাইন, ওই ডিজাইনটা এখানে আসতেছে। এই যে এইটার সাহায্যে ডিজাইন হইতেছে, এইটার সাথে কাগজের সাথে এবং কি ওই মেশিনের সাথে সাপোর্ট করে। 10 বছর আগে যে টাকা ইনকাম করতাম, এখন তার চাইতে অনেক কম। আমাদের মা বোন আছে, তারাও শাড়ি এখন কম পরে। এইটা একটা বিষয়। আর একটা বিষয়, আমাদের পাওয়ার লুম যে আসছে ইলেকট্রিক,
ওইটার জন্য আমাদের শাড়ির ডিমান্ডটা কমে গেছে, ঐতিহ্যটা আসলে আস্তে আস্তে বিলীন হয়ে যাইতে। আমরা একটা তাঁতা চাল বাপে বুনতো, ভাইয়ে বুনতো, কাকারা দাদুরা বুনতো, ওর সাথে থাকতে থাকতে আগে হাতে বুড়ি গুনা তুলছি, সুই দিয়ে খুঁজে খুঁজে বুড়ি তুলছি বাপের সাথে। তারপরে মনে করেন যে বাপে যখন উঠে গেছে গা তখন নিজেই বই বই বুনছি, ও তোর থেকে আমার শেখা হয়ে গেছে। 1,000 টাকার সঙ্গে চলে না, 15,000 টাকা কী হয়, কিছুই হয় না 15,000 টাকা। আগে তাঁতেরা হাটে কাপড় বেচতো, তখন তো হাটে বিক্রি হয় না। তারা বড় বড় মহাজন তাগনিকার সুবিধা আছে, কারণ আমাকে দেখা যায় যে একটা তাঁত করুন চিন্তা করে নেবো, কাপড় বেচার নেবো, বেচা আমাকে তেল কিনে নাকবো, তেল ডাল নাকবো। আর এদের কাজ করে চিন্তা করে তাকে চিন্তা করে না কোনো তেল ডাল কিনে, তারা সিজনে তারা ব্যবসা করবে। প্রায় 24 বছর হয়ে গেছে তাঁতের কাজ করি। তো আগে অর্থের অবস্থা ভালো না, কাজে ঢুকলাম, কাজে ঢুকে শিখলাম। তো তখন তো শিখার তো অনেকেই আসছিল, ধরেন যে আপনার যেমন কাজে যাই, ঠিক আছে, অনেক কাজ করতে হয়, মানে এইটা ওটা করার পরে আমার 1 বছর লাগছে শিখতেই। শিখার পরে তারপরে কাজ ওস্তাদ ধরে কাজ ধরছি। এখন আগে আসছিল মজুরি ছিল 40 টাকা, এখন 1500 টাকা, 2 দিন বা 3 দিন বা 1.5 দিন, মানে নিজের উপরে এটা। যেমন আজকে ধরেন যে কইছে যে এই সপ্তাহে 3 কাপড় বানাবো, একটু পরিশ্রম বেশি করবো, এদিক দিয়ে 3 কাপড় হবো, মানে একটু করে বললে পরে 2টা করে বোনানো যায়। ওই যে কাগজের ফোড়া আছে না, ওই ফোড়াই মানে এই যে ডিজাইন করে উঠতেছে, এই যে এটা, এই যে এই পাওয়াতে ধরি, ঠিক আছে, এই পাওয়াতে ধরলে পারা মানে ওইখানে ওই যে কাগজের ফোড়া আছে না, ওই ফোড়াই থেকে নকশাটা হয়ে যেতেছে। ইনকাম হয় 12,000 হয়, 14,000 হয়, 10,000 হয়। পুষে না তো, না খেয়ে দিন কাটে না খেয়ে বেশিরভাগ, কীভাবে পুষবো আমাকে? আমার নিজ শ্রমের মূল্য তো দেয় না, রেশন তা না, কল টল মেশিন টিশিন করতে এসে করতে 1 লাখ টাকা পরে লাগবে। এই টাকাটা আমরা পাম কোথায়? আমরা তো দিন মজুরি কামলা, তো বুঝেন নাই? আমাকে সপ্তাহে কামাই ইনকাম হয় 7 দিনে হয় 3,000 টাকা। এই 3,000 দিয়ে কী হয়? আর সরকার যদি আমাদের যদি কিছু ঋণ দেয় বা সহযোগিতা করে, তাহলে আমরা নিজেরাই বাড়িতে তাঁত বানিয়ে নিজেরাই বানিয়ে আমরা বিক্রি করুন, বিক্রি করে তো আমাকে থেকে ভালো হবে। গেলে আমরা তার পরের বাড়িতে আসতে হবে না। যেমন এই কাপড়টা আমার 500 টাকা যদি ইনকাম সোর্স হয়, আমি বানাইলাম আর 500 বাইরে এলো, তা আমি একটু ভালোভাবে চলতে পারবো। টাঙ্গাইলের তাঁতিরা এখনও নিখুঁত হাতে তৈরি করেন জামদানি, কটকি, রেশম ও তুলার শাড়ি, যা এখনও দেশি বিদেশি নারীদের পছন্দের তালিকায় শীর্ষে। আপনাদের তাঁতকলিতে আসার পর আমি তাঁতের খুব মিষ্টি একটা শব্দ শুনতে পাচ্ছি, খটখট। এটা আপনাদের ঐতিহ্যেরই একটা মানে শব্দ বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ঐতিহ্যই শব্দ। এই তাঁতরা হলো গর্থ তাঁত, এটাকে হ্যান্ডলুম বলা হয়। এটা আমাদের পূর্বপুরুষের এই তাঁতের উপরে নির্ভরশীল ছিল, আমরা সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছি। এখন আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্য কি এখন হারিয়ে যাচ্ছে? আধুনিকতার সাথে যে এই তাঁতের যে পরিবর্তন, সেটা তো করা সম্ভব না। এটা হ্যান্ডলুম তো হ্যান্ডলুমই, হাতে বোনা। আধুনিকতায় তো অনেক ইলেকট্রিক তাঁতগোলা হয়েছে, পাওয়ারলুম হয়েছে, চিত্তরঞ্জন তাঁত হয়েছে, কিন্তু এটার তো কোনো পরিবর্তন নাই, এটা এইভাবেই চলছে। যার কারণে ওইটার সাথে এটা অনেকটা পেরে উঠছে না, আর এটার মূল্যায়নটা দিন দিন কমে যাচ্ছে। আগে যখন আমাদের পূর্বপুরুষের কাছে শুনছি, তখন শাড়ি ছিল 11 হাত। তারপরে আমাদের জেনারেশন যখন শুরু হইলো, তখন আসলে হলো 12 হাত। তারপর আসলে কি ব্লাউজ পিস সহ 13.5 হাত। এখন আবার আসলে আপনার হলো প্রায় 14 হাতের মতো শাড়ির ব্লাউজ পিস সহ 14 হাতে এসে গেছে। শাড়ির সুতার কোয়ালিটি মেনটেন করে এইসব তাতে তৈরি করতে, যেন তেন সুতা দিয়ে তাতে শাড়ি বোনানো সম্ভব না। কোয়ালিটি মেনটেন করে এইসব তাঁতের শাড়িগুলো তৈরি করতে হয়। পাশাপাশি বহরে যে মিনিমাম 46 ইঞ্চি থাকতে হবে। আমরা যেমন শাড়ি তৈরি করতেছি, মিনিমাম আপনার 5,000 সুতা থাকতে হয় সর্বনিম্ন। হ্যাঁ, একটা শাড়ির যে লম্বা যে সুতাটা, সেটা 5,000 তার কমপক্ষে থাকতে হয়। আর আমরা যেটা শুরু করছি এটার মধ্যে প্রায় 10,000 তার আছে। 10,000 তারে এখন একটা মানে ডবল সুতা দিয়ে শাড়ি তৈরি করতেছে, শাড়ির কোয়ালিটিটা একটু ভারী করার জন্য। ঐতিহ্যর শব্দটাই হলো এইটাই
যে শাড়ির কোয়ালিটি, মানটা, এটাই হলো ঐতিহ্য। হ্যাঁ, আধুনিকতায় যতই আসুক এই ঐতিহ্যটাকে কখনোই ফিরিয়ে আনা সম্ভব না ওই আধুনিকতার তাতে। এই ঐতিহ্যবাহী তাঁতগুলাকে কেন্দ্র করে সরকার যদি একটা সেল সেন্টার করে, সেই সেল সেন্টারটার থেকে মাধ্যমে এই সরকার বাইরের দেশে যখন এই শাড়িটা প্রসারিত করবে, তখনই আমাদের মূল্যায়নটা বাড়বে। তখনই বোঝা যাবে যে আমাদের দেশের শাড়ির চাহিদাটা আস্তে 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 বাড়বে। মিহি সুতোয় বোনা এই শাড়ির সৌন্দর্য ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে, যা বাঙালির ঐতিহ্যের এক অংশ। একসময় তো এই শিল্পের অনেক জৌলুস ছিল। হ্যাঁ, এই শিল্পীগুলো এই টাঙ্গাইলের এই সমস্ত এলাকা দিয়ে সব তাঁত শিল্প চলছে। এখন ব্যবসা নাই, এরা সব বন্ধ করে ফলাইছে সব। এটা মিয়মান হওয়ার কারণটা কি? কারণটা এখন দেশে ধরেন তাঁতের কাপড়টা চলতেছে না। এখন সালোয়ার কামিজ টামিজ অনেক কিছু আইসা গেছে, 3 পিস এইগুলো আইসা যাওয়া না, তাঁতের কাপড়টা চলে নাকি, চলে কম। আগের মতো যে তাতে যাই কাপড় কিনে নিয়ে আইসা পড়ছে যে এই কাপড় কয়টা আমার দিবেন, এখন সেগুলো আইসে না এদেশে। আর বুনাইলেও পয়সা হবে না, চলতেছে না। ওই পাওয়ার লুম টুম কই দেয় কাপড়, আমাকে একটা কাপড় বুনাইতে লাগছে 2 দিন 3 দিন করে লাগছে, আর তারা প্রতিদিন 8-10টা 12টা করে বুনায়। প্রোডাকশনটা বাইরে যাইতেছে, চাহিদাটা কমে যাইতেছে গা। তাঁত শিল্পে আপনার তো অনেক গল্প আছে, আপনি যদি কিছু আমাদেরকে বলতেন এই চুম্বক কিছু অংশ। স্বাধীন হওয়ার পরের থেকে আমি মোটামুটি শাড়ির ব্যবসায় জড়িত। বাড়িতেই তাঁত ছিল, তাঁতের ওই 2টা তাঁতের থেকে আমি আস্তে আস্তে শুরু করে এদিক সেদিক ঢাকায়, বেশিরভাগ প্রথম দিকে ঢাকাতেই ব্যবসা করতাম। সারা দেশের সব প্রায় পার্টি আমাদের এখান থেকে শাড়ি নিয়ে যায়। চিরাঙের কিছু পার্টি আছে, খুলনার আছে, দিনাজপুরের আছে, সব জায়গার সব এলাকার লোকই আমাদের এখানে আসে। তথাপি মনে করেন আমরা এক সময় ছিল শাড়ির ব্যবসা, টাঙ্গাইল শাড়ির উপরে খুবই কদর ছিল, খুব সুনামের সাথেই আমরা ব্যবসা করতাম। এখন শাড়ির মানুষের পরার দিকটাও একটু কমে গেছে, শাড়ি মানুষের পরেও কম, সেই দিক থেকে আবার শাড়ির গুণগত মানও অনেকে ওই বাজারের সাথে তাল মিলিয়ে থাকতে গিয়া খারাপ শাড়ি তৈরি করতো, যার জন্য শাড়ির ব্যবসাটা একবারে এখন পড়ে গেছে। তারপরেও তাঁত শিল্পের উপরে আমরা ছিলাম আগে শুধু হস্তচালিত তাঁত নিয়ে, কিন্তু এখন ওই পাওয়ারলুমগুলো এসে তাঁতের অতিরিক্ত প্রোডাকশন হচ্ছে, আর বাংলাদেশে অতটা শাড়ি চলে না। কিন্তু শুধু হস্তচালিত তাঁতের উপরে যদি থাকা যেত তাহলে হয়তো এখনও আমরা আগের মতন আদরের সাথে বেচতে পারতাম। আমাদের দেশে আমরা ভালো সুতোও পাচ্ছি না, ভালো সুতো পাই না। তারপরেও যেসব মিলের ভালো সুতা পাওয়া যেত বর্তমানে দেখতেছি সেসব মিলগুলোও হয়তো বন্ধের দিকে। ভালো শাড়ি বানাইতে গেলেও ভালো তাঁতিও পাচ্ছি না এখন, কারিগর নেই। মানে তাঁতি বলতে কারিগর আর কি, দক্ষ কারিগররা ওই বয়স হয়ে গেছে, ওরা এখন আর নতুন করে কেউ এই কাজ শিখতেও চায় না। আমাদের যে হস্তশিল্প আগে ছিল তাঁতের অরিজিনাল যে তাঁত, ওই তাঁতগুলো এখন নাই। এই কারখানা মিল কারখানা আসার পরে এগুলার হলো চাহিদা কমছে, ওইগুলা বাড়ছে। যেমন এই শাড়ি যদি আমি আমার তাঁতে বানাই, আমাদের তাঁত ছিল, এই তাঁতে বানাইলে এই শাড়ির দাম পড়বে হলো আপনার সর্বমোট মিলিয়ে 1800 টাকা, আর মিল কারখানায় হইতেছে এই শাড়ির দাম হলো 1000 টাকা বা 800 টাকা, এইটুকু তফাৎ। এই জন্য আমাদের তাঁত বিলীন হয়ে গেছে। মিলের শাড়ি আর তাঁতের শাড়ির মধ্যে পার্থক্য, মিলের শাড়ি যেটুকু হবে তাঁতের শাড়ি তার চেয়ে 100 গুণ ভালো হবে আর কি, ফিনিশিংয়ের দিক দিয়ে মানে সব দিক দিয়ে সঠিক, কিন্তু মিলের শাড়ি অতটুকু সঠিক না। এটা হলো জামদানি ডিজাইন, এটা হলো এটা একটা ডিজাইন, এই একটা ডিজাইন। আমাদের বিভিন্ন ডিজাইনের শাড়ি, বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে। এই শাড়িগুলো আমাদের হলো এটা আমাদের তাঁতের শাড়ি, অরিজিনাল আমাদের তাঁতের শাড়ি। তারপর এই যে শাড়ি আছে এগুলো আমাদের তাঁতের শাড়ি, এটা আমাদের বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে। মনে করেন যে আসলে তাঁতি যারা, তাদের তো অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, বিদায় এই ব্যবসা চালাইতে পারতেছে না। যে তারা সবল থাকতো তাইলে আবার এই ব্যবসা চলতো। আর দরকার হলো যে টাকার দরকার, এই টাকাটা এখন আর সব শেষ হয়ে গেছে। আমাকে এখানে সর্বনিম্ন হলো 700 টাকা, 1200, 1400, 1500 টাকা দামের শাড়িও আছে।
2000 টাকা দামের শাড়িও আছে। এখন দামি কাপড়টা একটু কম চলে, এই কারণে আমরা এগুলো বানাই না। মনে করেন দামি কাপড় বানাইলে 100 পিস বানাইলে আমরা 90টা ঘর রাখুন রাখবো, 10টা বিক্রি করে রাখবো, ওই যে ক্যাশ ক্যাপিটাল কম, এই কারণেই দামি কাপড়গুলো হলে চলতেছে না এবং বানানো যাইতেছে না। আমাদের যদি এই ব্যবসার উপরে, এই হস্তশিল্পের উপরে সরকার ঋণ দেয় তাহলে আমরা আবার এগিয়ে পারবো, এই তাঁত শিল্পরে ধরে রাখতে পারবো। তাঁতটা দেখছি আমাদের জন্মের পর, বুদ্ধি হওয়ার পর দেখতাম আমার বাবা কাকা আরও কারিগর লইয়া তাঁত চালাতো, আর আমরাও বাবার সঙ্গে তাঁতের অনেক কাজ করেছি। টানা হাঁটা, টানা পেঁচা, তারপরে বউ ভরা, তারপরে যে সানা বেঁধা, এগুলা সবই করেছি। এমনকি যে সুতা যে পারি করতো, আমরা সুতাও তুলতাম। তারপরে সুতাটা আবার নাটাই করতে হতো, ওটার নাম মরকা বলে, সেই নাটাইও ঘুরাইতাম আমরা। তাঁতের অনেক কাজে আমরা পারি, বা আমি শাড়ি বুনাইতেও শিখছিলাম। বাবার সঙ্গে আমি একটু এগুলা করছি, তাঁতের অনেক কাজ ওই উঠানে বসেই করছি। অনেক কারিগর তাদের খাইবার দিছি, মনে হয় কি 2 লাইনে বা ওরা নিমন্ত্রণ খাইতেছে, এরকম কারিগরের কাজ করতো। কিন্তু এখন সেই ঐতিহ্য কিছুই নাই। এখন আমাদের এই শাড়ির কাজটা অনেক সম্প্রদায়ের লোক শিখেছে, তারা এখন মনে করেন যে এই কাজগুলো করে আমাদের টাঙ্গাইল শাড়ি যে দামে বিক্রি হতো, এখন সে দামে এখন সেই কাপড় নাই। তারা এই ডিজাইন হুবহু নকল করে অন্য সুতা দিয়ে মনে করেন যে অনেক রকম দিয়ে এই শাড়ি তৈরি করে কম দামে বিক্রি করছে। এই কারণে মনে করেন যে এখন এই টাঙ্গাইল তাঁতের শাড়ি এখন আমাদেরগুলো অচল হয়ে গেছে। পরে আরাম পাইতাম, বা টাঙ্গাইল শাড়ির একটা মান আসছিল, কোথাও গেলে বলতো যে এটা টাঙ্গাইলের শাড়ি। এইটাই আমাদের একটা নাম, যে টাঙ্গাইল শাড়ির যে একটা নাম, সেই নামটা আমরা চাই যে আবার যেন ফিরে পাই, কিন্তু সেটা এখন পাবো কিনা জানি না। তবে আধুনিকতার ছোঁয়ায় হাতে বোনা শাড়ির কদর কিছুটা কমে যাচ্ছে, যা আমাদের ঐতিহ্যের জন্য এক বড় প্রতিবন্ধকতা। একসময় এই অঞ্চলে হাজারের বেশি তাঁতশিল্পী কাজ করতেন, কিন্তু এখন অনেকেই এ পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছে। এই ব্যবসায় 2010 সাল থেকে শুরু করেছি। শুরু করার পরে 2018 সাল পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। তারপর 2019 সাল থেকে আমাদের ব্যবসাটা মোটামুটি একবারে মনে করেন নিম্ন হয়ে গেছে। এখন তাঁত চালাইলে লস হয়ে যায়, আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। করোনার পরে আপনার ওই ইন্ডিয়ান বিভিন্ন শাড়ি টাড়ি আছে, ওই শাড়ির দাম হচ্ছে কম। আমাদের এই জায়গায় যে খরচ হয় ওটার সাথে আমরা টক্কর দিয়ে চলতে পারতেছি না। এই কারণে আমাদের শাড়িগুলা দিন দিন অধস্থল হয়ে যাচ্ছে। সুতার দাম, তাঁতির যে কষ্ট, এগুলা সব মিলিয়ে আমাদের মানে চালান ওঠে না আর কি। চালান না ওঠার কারণে আমাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে। না, আমাদের এই এলাকায় মোটামুটি সবার বাড়িতেই তাঁত ছিল, কিন্তু ব্যবসা খারাপ হওয়ার কারণে মোটামুটি 3 ভাগের 2 ভাগই বিক্রি হয়ে গেছে। বিভিন্ন ব্যাংকে থেকে লোন টোন করে আপনার এই তাঁতই করছে। দেখা যায় যে তাঁত চালে ওই কিস্তির টাকাই হয় না, খাওয়ার টাকা হয় না, তাহলে কি করব? তাঁত বিক্রি করে আমাদের বিভিন্ন ব্যাংকের লোন শোধাইতে হইতেছে, মানে খাইতে হইতেছে, এইভাবে চলতেছে আর কি। একটা শাড়িতে মিনিমাম 500 টাকা খরচ হয়। এটা বিক্রি করতে গেলে 450 টাকা বেশি বিক্রি করা যায় না। আর আপনার সুতার দাম আগে ছিল 1300 টাকা বান্ডিল, এখন হয়ে গেছে 1700 টাকা বান্ডিল। সুতার দাম বেশি, কাপড়ের দাম কম। আমাদের এই শিল্প যদি বাঁচাইতে হয় তাহলে ইন্ডিয়া থেকে শাড়ি আনা বন্ধ করতে হবে, আমাদের সুতার দাম কমাতে হবে। আর সরকার যদি আমাদের অল্প সুদে সহজ ইয়েতে যদি আপনার দীর্ঘ মেয়াদি যদি আমাদের লোন দেয়, তাহলে আমাদের ব্যবসা ঘুরে উঠে দাঁড়ানো সম্ভব। আধুনিকতার ছোঁয়া লেগেছে টাঙ্গাইলের তাঁত শিল্পী। হ্যান্ডলুমের পাশাপাশি টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী শাড়ি তৈরি হচ্ছে পাওয়ারলুমে।
ফ্যামিলি তো আমরা মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত হলে তো কাজ করে খাইতে হবে। তো আমার এলাকায় সবাই এই কাজ ছোটোকাল থেকে দেখা, তো আমাদের বাসায় ছিল এক সময় এমনি শেখা হয়েছে, তো তারপর আসতে এখন টাকা পয়সার প্রয়োজন, তো বসে থাকে কী করবো, পার্ট টাইম পাশাপাশি কাজ করি। আমাদের এই ব্যবসায় কাপড়ের প্রাইসটা বা আমরা 3 পিস বানাই, কাপড় যাই বানাই, আস্তে আস্তে প্রাইসটা খালি নিম্নের দিকে যাচ্ছে। ছোটোকাল থেকে দেখেছে এই ব্যবসা আমাদের, তো এরপর তো অন্য কোনো ব্যবসা নাই। যারা এলাকায় যারা আছে তারাও এই কাজের উপর নির্ভরশীল, বা মহাজন যারা তারাও এই কাজের উপর নির্ভরশীল। তো এই কাজ আমরা তো ছাড়তে পারতাছি না, বা এলাকার প্রেক্ষাপটে অনেকে আছে ছেড়ে গেছে, যেমন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের পরে বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পরে মানে একবারে ব্যাংকে থেকে ঋণে আমাদের ঋণ খেলাপি হয়ে গেছে, তখন তো কিছু করে না, সব কিছু বিক্রি করে দেখা যায় যে পলাতক। কাপড় আমি প্রোডাকশনে তৈরি করতেছি, কাপড় মার্কেটে চলতেছে না। তো আমাদের সরকার যদি এইটার দিকে একটুখানি নজর দেয়, তাহলে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য বা শাড়ির যে একটা ঐতিহ্য আছে সেটা রক্ষা পাবে, আমাদের দেশেরও মান সম্মান বৃদ্ধি হবে। আমাদের শাড়িটা বিদেশে গেলে আমাদের মান বাড়বে, দেশের মান বাড়বে। তো আমরা চাই সরকার যেন আমাদের এই বিষয়টার উপর একটুখানি নজর দেয়। তাঁত শিল্পের এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সরকারি সহায়তা, আধুনিক বাজার ব্যবস্থা ও নতুন প্রজন্মের আগ্রহ। প্রথমে 2টা মেশিন আনছিলাম, তখন ব্যবসা মোটামুটি ভালো ছিল। এই 8 বছরে আমি 12টা মেশিন করতে পারছি। সর্বনিম্ন খরচাগুলো আমার 22 লক্ষ টাকা খরচা হয়েছে 12টা মেশিনে। আর এখন যে ব্যবসার প্রেক্ষাপট, আমি ঋণগ্রস্ত আছি, 5-7 লাখ টাকা আমি ঋণ আছি। এটার কিস্তি তো দেওয়া সম্ভবই না, পসিবলই না। এখন আপাতত তাঁত চালাইতেছি এই যারা শ্রমিক আছে ওরা তো সব শ্রমিকই তো আর সব কাজে লিপ্ত হতে পারে না। এখন যারা শ্রমিক আছে ওদের বাঁচানোর উদ্দেশ্যে আমার এই তাঁতটা চালানো, হলে তাঁত আমি চালাইতাম না। আমাদেরই বাদ জোড়ে না, আমি কিস্তির বা ওই সাইডে যাবো কেমনে? প্রত্যেক সপ্তাহে তো কিস্তির ম্যানেজার বা সারাইশা প্রত্যেক সপ্তাহে চাপ দেয় বা চাপ সৃষ্টি করে। এই যে এখন যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের পোড়াবাড়ি ইউনিয়নে সর্বোচ্চ তাঁত ছিল প্রায় 5000-এর মতো। এখন তো মনে করেন যে 1000 বা 1500 মেশিন আপনি পাবেন। গত 5 বছর আগেও আপনি এই আমাদের এই বেলতায় আসলে তাঁতের গুনগুন আওয়াজে আপনি কথা বলতে পারতেন না। আর এখন কোনো প্রকার আওয়াজ নাই, স্তব্ধ, একবারে নীরব। অধিকাংশ মহাজনই মনে করেন তাঁত বিক্রি করতেছে বা অন্যান্য কোনো কাজে লিপ্ত হইতেছে, কেউ বিদেশগামী হইতেছে, কেউ তাঁত অফ রাখছে, কেউ ঋণের দায়ে দেশই ছাড়ছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। এখন সরকার যদি একটু আমাদের এই তাঁত শিল্পের প্রতি যদি এই নজরটা না দেয়, তাহলে তো এই তাঁত শিল্প বাঁচিয়ে রাখা আমাদের সম্ভব না। টাঙ্গাইলের শাড়ি শুধু পোশাক নয়, এটি আমাদের শিল্প ও সংস্কৃতির এক অনন্য পরিচয় বহন করে। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যেন টাঙ্গাইলের তাঁত শিল্প আবার তার হারানো ঐতিহ্য ফিরে পায়। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল শহর থেকে। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।